তার বাবা চেহক অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছেন। তার সামনের সোফাতে সুগা পায়ের উপর পা তুলে বসে আছে। সামনের ব্যক্তিটিকে দেখে আর তার কথা শুনে জেহবের চোখগুলো আলুর মতো হয়ে আছে, আর জিমিন চুপচাপ দাঁড়িয়ে আছে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। মানে কি, তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও, আবার এই 3 দিনের ভেতরে, আবার এই 3 দিন আমার বাড়িতেই থাকতে চাও? মজা করছো আমার সাথে? জিহব রেগে বলল। আপনার বাড়িতে সমস্যা হলে আমার বাড়িতে চলুন, সেখান থেকে না হয় বিয়েটা হবে। সুগা ভাবলেশীনভাবে উত্তর দিল। মানে কি, আমি আমার মেয়েকে নিয়ে অজানা অচেনা এক ছেলের বাড়িতে থাকবো? জেহব বলল। আমি অজানা অচেনা কেউ না, আমি মীরাকে অনেকদিন আগে থেকেই চিনি, আর বিয়েটা আমি ওর সাথে থেকেই করব। সুগা ক্লিয়ারলেস ভাবে উত্তর দিল। মীরা? মীরাটা আবার কি? জেহব জিজ্ঞেস করলো। বাবা আমি জিমিন আস্তে আস্তে উত্তর দিল। কি মিনমিন করছিস তুই? জিমিনকে জিজ্ঞেস করলো জেহব। কিছু না বাবা, তুমি চলো ভেতরে, খেয়ে নাও আগে, এ বিষয়ে পরে কথা বলা যাবে। জিমিন বলল। মানে কি, এখানে কি তামাশা চলছে? এই এক কোথা থেকে এসে বিয়ের কথা বলছে, সেটা আবার আমার বাড়িতে আমার সামনে, আবার 3 দিনের মধ্যে বিয়ে, আর এই 3 দিন নাকি এখানেই থাকবে। জিহব একটু জোরে এই কথাগুলো বলল। বাবা, জিমিন অসহায় কণ্ঠে জিহবকে ডাকলো। জিহব কখনোই জিমিনের সাথে জোর গলায় কথা বলেনি, কিন্তু আজ বলছে। তার মেয়ে হলো তার জান, এরকম উড়ে এসে জুড়ে বসা লোকের সাথে নিজের পুতুলের তিনি বিয়ে দিতে পারেন না। আচ্ছা, আপনি আমার মীরার উপর চিল্লিয়ে কেন কথা বলছেন? সুগার আগে চোখে জিজ্ঞেস করলো। জিমিনের চোখগুলো বড় বড় হয়ে যায় এবং সে সুগার দিকে তাকায়। তার বাবা তার উপর চিল্লিয়ে কথা বলবে, তাতে তার কি সমস্যা? এটাই জিমিন ভেবে পাচ্ছে না। এই ছেলে, এই আমার মেয়ের সাথে আমি চিল্লিয়ে কথা বলি, তাতে তোমার কি? জিহব রেগে বলল। আমার মীরার সাথে আমি কাউকে চিল্লিয়ে কথা বলতে দেব না, আর আমি আপনার হবু জামাই। সুগা ঘাড় কাত করে বলল। ফর গড সেক, বলবি এখানে মীরাটাকে? এখানে আমি, তুই আর এই লম্বু ছাড়া তো কেউ নেই, তাহলে এখানে মীরাটাকে? জিহব মাথায় হাত দিয়ে বলল। প্লিজ তোমরা দুজনে চুপ করো। বাবা, তুমি আগে ঘরে চলো। জিমি ওর বাবার হাত ধরে রুমে নিয়ে যায়। এদিকে যাওয়ার পথে জিমিনের হাত টেনে ধরল সুগা। জিমিন তো অবাক ও ভয়ার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ সামনে তার বাবা। এই ছেলে, তা তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের হাত ধরেছো? জিহব বিস্ময়ের সাথে তাকিয়ে কথাটা বলল। শুধু জিমিনের জন্য কিছু বলতে পারছে না। এই ছেলে, এই তুমি আমার মেয়ের হাত ছাড়ো, এক্ষুনি ছাড়ো। জেহব এই বলে সুগার হাত সরাতে গেলে কিন্তু একটুও সরাতে পারল না। আমি আমার মীরার হাত ধরেছি, এখানে আমার কারোর পারমিশনের দরকার নেই। সুগা এক দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল। এদিকে বেচারা জিমিন পড়েছে দোটানায়, না তার বাবাকে কিছু বলতে পারছে, আর না এই মীরার আশিককে কিছু বলতে পারছে। মনে হচ্ছে দুজনে দড়ি ধরে টানছে, আর মাঝখানে ঝুলে আছে মীরা। আবার মীরা বলছে। জিহব তীরে এগিয়ে আসতে লাগলো। জিমিন তাকে থামিয়ে দিল এবং তাড়াহুড়ো করে তার বাবাকে তার রুমে নিয়ে যায় এবং তার বাবাকে রুমেই থাকতে বলল। জিমিন তার বাবাকে রুমে রেখে ড্রয়িং রুমে আসলো। দেখলো সুকাকাকে কল করে তার যাবতীয় জিনিস যা তার প্রতিদিন লাগে সেগুলো আনতে বলছে 8 ঘন্টার মধ্যে। কথা বলা শেষ করে পিছনে ঘুরে তাকালো সুগা। দেখলো জিমিন দাঁড়িয়ে আছে, ধীর পায়ে জিমিনের দিকে এগাচ্ছে সুগা। তার প্রতিটা ধাপ জিমিনের বুকের ভেতরে এক তবলা বাজাচ্ছে। মীরা? সুগা এসে ফিস ফিস করে জিমিনের চুল কানে গুজে দিতে দিতে বলল। জিমিন, এর মনে হচ্ছে তার কথাগুলো তার গলাতেই আটকে আছে। আমার থেকে কেউ তোমাকে আলাদা করতে চাইলে আমি তাকে ছাড়বো না। জিমিনের কানে ফিসফিস করে বলল সুগা। জিমিনের প্রাণটা মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে। কথাটা যে তার বাবাকে উদ্দেশ্য করে বলল কোনো সন্দেহ নেই। বাবার কিছু হয়ে যাবে এই কথা ভাবলে জিমিনের বুক কেঁপে ওঠে।
হে মীরা, ডোন্ট ক্রাই। তুমি আমার থাকলে আমি কারোর কিছু করব না, কিন্তু কেউ যদি আমার থেকে তোমাকে আলাদা করতে চায় তাকে আমি রাখবো না এই দুনিয়াতে। সুগা চোখ মুখ শক্ত করে বলল। জিমিন যখন ভাবছিল সুগার কথার মানে কি কি হতে পারে, ঠিক তখনই সুগা জিমিনকে নিজের কোলে বসিয়ে দেয়, তার দিকে ঘুরিয়ে। তারপর জিমিনের ডান গালে কুচকুচে তিলটার দিকে তাকিয়ে থাকলো। এরকম চাহনিতে জিমিনের প্রচন্ড অস্বস্তিকর লাগছিল। উঠে যেতে নিলে সুগা কটমট করে জিমিনের দিকে তাকায়। এর ফলে জিমিনের বুকের ভেতরটা দপ করে উঠল। অন্তত এখান থেকে তাকে বেরোতে গেলে সুগার সব কথাই তাকে শুনতে হবে। সুগা তার বৃদ্ধা আঙ্গুল দিয়ে জিমিনের কুচকুচে কালো তিলটার উপরে স্পর্শ করলো। তার ফলে জিমিনের সারা গায়ের লোম দাঁড়িয়ে গেল। এমন ছোঁয়াতে জিমিনের এক অস্বস্তি অনুভূত হচ্ছে। সুগা টুক করে তার ঠোঁট জোড়া দিয়ে স্পর্শ করলো জিমিনের তিলটাতে এবং চুষে নিতে থাকলো তিলটাকে। সুগার এমন স্পর্শে জিমিন পাথর হয়ে গেছে, চোখের জল জমে গিয়েছে। যখন সুগা তার হাতে পড়লো জিমিনের চোখের এক ফোঁটা জল, তখন সুগা তার দিকে তাকালো। ম্যারি মি ইন 3 days, সুগা চোয়াল শক্ত করে বলল। জিমিন অবাক হয়ে চেয়ে আছে। তার মাথায় ঢুকছে না এই লোক কি বলছে। বিয়ে করতে হবে আবার এই 3 দিনের মধ্যে? কিভাবে? জিমিন অনেক কষ্ট করে বলল, আই ডোন্ট নো মীরা। তুমি রাজি হও? তুমি এখন বাসায় গেলে আমিও সেখানে যাব, সেখানে 3 দিন থাকবো, আর তারপর বিয়ে করব সেখান থেকে, সুগা বলল। জিমিনি সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। 3 দিন সে তার বাড়িতে থাকবে, বাবাকে সে কি বলবে? এই এই কার পাল্লায় পড়েছে সে? আর যদি সেটা না শুনো তবে ভুলে যাও বাড়ি যাওয়ার কথা, সেটাও আর তোমার এই জন্মে হবে না মীরা, সুগা জানালো। জিমিন কি করবে বুঝে উঠতে পারছে না, আর নিচু করে বসে আছে। জিমিনকে চুপ করে বসে থাকতে দেখে সুগা বলল, সো হোয়াট ইউর ডিসিশন মীরা? যা বলবেন তাই হবে, আমাকে বাড়ি নিয়ে আসুন। জিমিন উত্তর দিল, কারণ এই মুহূর্তে তার কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই, এখান থেকে তাকে বের হতেই হবে। দ্যাটস মাই মীরা। সুগা মুচকি হেসে জিমিনের কপালে চুমু দিয়ে তার হাত ধরে টানতে টানতে গাড়িতে বসিয়ে দিল। কলিং বেলের আওয়াজে জিমিনের ধ্যান ভাঙল। সুগা এখনো তার হাত ধরে আছে। জিমিন ঝট করে সরিয়ে নিল হাতটা। সুগা তাকালো তার দিকে। কলিং বেল বাজছে দেখি কে এসেছে। জিমিন আমতা আমতা করে বলল, স্টপ, হোয়াট উইল বি মাই ম্যান, ব্রিং মাই থিংস। তোমাকে আমার সামনে ছাড়া আর কোনো ছেলের সামনে যাওয়ার পারমিশন দিইনি আমি। শুধু আমি ছাড়া আর কোনো ছেলের সামনে চোখ তুলে তাকাবে না। সুগা জিমিনকে থামিয়ে দিয়ে কথাগুলো বলল। জিমিনকে পর্দার আড়ালে রেখে সুগা গিয়ে দরজাটা খুলল এবং তার লোকের কাছ থেকে জিনিসগুলো নিল। বড় বড় 3টা ব্যাগ। কি আছে এতে কে জানে। দরজাটা বন্ধ করে সুগা জিমিনের সামনে এগিয়ে এলো। জিমিনকে দেয়ালের সাথে চেপে ধরে ঠান্ডা গলায় বলল, আমার রুম। কথাটা বলে সুগা জিমিনের মুখে দিল এক ফু। এর ফলে জিমিন চোখ বন্ধ করে নিল। চলুন দেখাচ্ছি, এই বলে জিমিন এগোতে লাগলো। সুগা তার হাত টেনে ধরল। জিমিন অবাক হয়ে চেয়ে রইল। এখন থেকে সর্বদা আমার হাতের মাঝে নিজের হাত রেখে হাঁটবে। সুগা কথাটা বলে জিমিনের উত্তরের অপেক্ষা না করে তার হাত ধরে হাঁটা দিল। বাধ্য মেয়ের মতো জিমিন হাঁটতে লাগলো। সুগাকে তার রুমে রেখে নিজের বাবার রুমে আসতে গিয়েও সুগা নানান প্রশ্ন করে তার মাথাটা খেয়ে নিল। শেষমেশ সুগা যখন ছাড়লো তখন সে তার বাবার কাছে গেল। ওই তোর সাহস তো কম না, তুই অন্য ছেলের সাথে মার্কেটে গেছিস? পা কেটে হাতে দিয়ে রেখে দেব আমি, চিনিস তুই আমাকে? জাঙ্কুক চিল্লিয়ে বলল। আরে বাবা আস্তে, এত চিৎকার করছো কেন? আর আমি কতবার বলবো, দরকার ছিল তাই গেছি মার্কেটে, তে উত্তর দিল। তুই যাবি কেন? আর আমাকে না বলে তুই যাবি কেন? জাঙ্কুক আবারও বলল। এই জন্য তো তোমাকে জানাইনি আমি। কিভাবে জানাবো?
জানালেই তো তুমি চিৎকার চেঁচামেচি করো। তে বলল, ওই তুই আমার থেকে আর কি কথা লুকাস? ওই তোকে আমি প্রাণী মেরে ফেলবো। জাঙ্কুক বলল, ওই ওই করছো কেন? আমার বাবা মা একটা সুন্দর নাম দিয়েছে, ওই নামে ডাকো। তে বলল, চুপ, একদম চুপ। পাখা গজিয়েছে না তোর? একদম ডানা কেটে ফেলে দেব। তুই দাঁড়া, আমাকে আসতে দে শুধু। আর মাও গ্রাম থেকে ফিরুক। বিয়ে 3 মাস পরে না, 6 মাস পরে না, তার আগেই হবে। তুই চিন্তাও করতে পারবি না আমি এসে তোর কি হাল করব। জাঙ্কুক বলল, আমি তোমাকে বিয়ে করব না। এইভাবে থ্রেট দিলে তো আরোই করব না। তে বলল, তুই করবি না? তোর ঘাড় সহ করবে। জাঙ্কুক কথাটা বলে কলটা কেটে দিল। তে হতাশ হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সারাদিন পর কথা বলল, তাও সেটা ঠিক করে হলো না। টুম করে তের ফোনে একটা মেসেজ ঢুকলো। মেসেজটা দেখে তে খুশি হলেও আবার মুহূর্তের মধ্যে তার মনের মধ্যে একরাশ ভয়ও হলো। না জানি পরে আবার কি হবে। সবই তো বুঝলাম, কিন্তু তুই আমাকে আগে বলিসনি কেন যে সে আস্ত একটা পাগল? যে হোক, জিমিনকে জিজ্ঞেস করলো। জিমিন তার বাবাকে এতক্ষণ সবকিছু খুলে বলল। কি হবে বলে? দেখছো তো কিভাবে সে আমাকে নিয়ে প্রশাসিক। জিমিন হতাশার সুরে বলল, কি করা যায় তাই তো বুঝে উঠতে পারছি না। পুলিশকে ফোন করব? ওকে তারা এখান থেকে নিয়ে যাবে। এইভাবে হয় না বাবা। জিমিন বলল, তুই চুপ কর, আমি কল করি। এই বলে যে ফোন নিয়ে পুলিশকে ফোন করতে করতে চলে গেল। 8 ঘন্টা পর পুলিশ মেঝেতে পড়ে আছে, কারণ তার গালে সুগা সর্বোচ্চ শক্তি দিয়ে কষিয়ে এক থাপ্পড় মেরেছে। থাপ্পড় মেরে সোফার পায়ের উপর পা তুলে বসে আছে। এদিকে যে হোক থম মেরে একবার পুলিশের দিকে তাকাচ্ছে আর একবার সুগার দিকে তাকাচ্ছে। যে হোক ফোন করার 5 মিনিট পরে পুলিশ তাদের বাড়িতে এসে হাজির এবং কলিং বেল বাজার সাথে সাথে যে হোক গিয়ে দরজা খুলল। আসুন, দেখুন কিভাবে একটা পাগল লোক আমার বাড়িতে এসে বসে আছে আমার মেয়েকে বিয়ে করার জন্য। যে হোক বলল। যে হোক পুলিশকে সাথে করে সুগার রুমের দিকে নিয়ে গেল। জিমিন ঘরে থেকে বের হয়নি। সুগা কেবলই শাওয়ার নিয়ে এসে টি শার্ট পরছিল, আর পুলিশ এসে তার কলার ধরে টান দিল। কলার ধরে টান দিয়ে হিড়হিড় করে বাইরে নিয়ে যাচ্ছে। সুগার ব্রেনের প্রতিটা নার্ভ মনে হচ্ছে আগুনকে জ্বালিয়ে দিল। কলার ধরার সাহস আজ অব্দি কেউ করেনি। সুগা তাকে আর এগোনোর সুযোগ না দিয়ে তার দিকে ঘুরিয়ে একটা থাপ্পড় মারল। লোকটি এত জোরে ছিটকে পড়লো যে যেও তড়াক করে লাফ দিয়ে উঠেছে। সুগার রাগ কোনোভাবে কমছে না। জিমিন এমন আর্তনাদ শুনে বাইরে আসলো। সুগা যখন দেখলো জিমিন বাইরে আসছে, তখন তার মেজাজটা আরো খারাপ হয়ে গেল। জিমিনের 2 হাত গালে চেপে ধরলো। জিমিন ব্যথাতে কুঁকড়ে উঠলো। যেভাবে এগিয়ে আসতে নিলে সুগা চোখ দিয়ে ইশারা করে থেমে যেতে বলল। জিমিন ওই নজরের মানেটা বোঝে। এখন বাবাকে না থামালে বাবাকেও কিছু করে দিতে পারে। তাই জিমিন ইশারা দিয়ে তার বাবাকে থেমে যেতে বলল। না করেছিলাম না তোকে? কারোর সামনে আসতে না? তাহলে কেন আসলি মীরা? বল কেন আসলি? সুগা এত জোরে জিমিনের গাল চেপে ধরেছে আর চিৎকার করছে, মনে হচ্ছে কানে তালা লেগে গেল তাদের। জিমিনকে কিছু বলার সুযোগ না দিয়ে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল। তারপর জিমিনের ওড়না টেনে তার হাত দুটোকে বেঁধে দিল বেডের সাথে, আর পা বাঁধলো ট্রাউজার দিয়ে। তার মুখে একটা টেপ লাগিয়ে দিল। দিস ইজ ইয়োর পানিশমেন্ট ফর নাও। আগে বাইরেরটাকে সামলে আসি। And listen, your father did not do that right things. সুগা কথাটা বলে বেরিয়ে গেল। এদিকে জেহব চিৎকার করছে। সুগা বেরিয়ে আসলো যখন, তখন জেহব ঢুকতে গেলে তাকে বাধা দিয়ে বলল, ডু নট ট্রাই, আদারওয়াইজ ইট উইল নট গুড। হোয়াট হ্যাপেন নেক্সট? সুগা শান্তভাবে বলল। সুগার এমন আওয়াজ তার চাহনি দেখে যেহব বাধ্য হয়ে চুপ থাকলো। সুগা বাইরে এসে দেখলো পুলিশ পালানোর চেষ্টা করছে। তখনই তাকে টেনে এনে তার মেন পার্টে এক লাথি দিল। বেচারা আরো জোরে চিৎকার করে উঠল।
তোকে যেন আমি ত্রিসীমানায় না দেখি। আউট! সুগা চিল্লিয়ে বলল। পুলিশটা অতি কষ্টে দাঁড়ালো আর এক ভো দৌড় দিল। এটা আপনার প্রথম ভুল আমার কাছে। আমি কোনো ভুল ক্ষমা করি না। এখানে আপনি মীরার বাবা, এজন্য কিছু বললাম না, কিন্তু আপনি চুপ থাকবেন না। আজ থেকে আপনি আমার মীরার সাথে দেখা করতে পারবেন না, যতদিন না বিয়ে হচ্ছে। সুগা বলল। মানে কি? আমার মেয়ে, আমার বাড়ি, আর আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারবো না? বলি নেশা করেছ নাকি? জেহব বলল। নেশা? 7টা বছর, 9 মাস, 18 ঘন্টা, 20 মিনিট, 10 সেকেন্ড প্রতি মুহূর্তে আমি নেশা করি, যার মাদকতা এত তীব্র যে আমি দিন দিন ডুবছি তাতে। এই নেশার ক্ষতি হলো আমি চোখ বন্ধ করতে রাজি আছি, কিন্তু আপনি আমার মীরার থেকে দূরে থাকবেন। আপনার জন্য মীরা আমার কাছে থেকে দূরে সরলে আপনাকেও এই দুনিয়া থেকে সরাতে দুবারও ভাববো না আমি। সুগা বলেই ধপধাপ পা ফেলে জিমিনের কাছে গেল। জেহব অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। তার মেয়ের সাথে দেখা করতে দেবে না। জিমিনের কাছে এগিয়ে গিয়ে দেখলো জিমিন কাতরাচ্ছে, হাতের বাঁধন খোলার চেষ্টা করছে, কিন্তু মুখে টেপ থাকার কারণে পারছে না। সুগার কাছে গিয়ে যখন দাঁড়ালো তখন জিমিন ভয়ে একটু পিছিয়ে গেল, কিন্তু সুগা তার পা টেনে সামনে আনলো। কথা কেন শোনো না আমার? আজ তোমার পানিশমেন্ট হলো তুমি সারা রাত এইভাবে থাকবে, সুগা বলল। জিমিন চোখ বড় বড় করে তাকাচ্ছে, মুখে টেপ থাকায় কিছু বলতে পারছে না, কিন্তু ইশারায় অনেক কাকুতি মিনতি করছে। কিন্তু সুগা তো পাত্তা না দিয়ে তার ফোন নিয়ে বসলো, কারণ মিস্টার মিথ বারবার ফোন দিচ্ছে তাকে, তাকে ক্লিয়ার করা দরকার। জিমিন অসহায় চোখে তাকাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। ভীষণ কান্না পাচ্ছে তার। কি করবে সে? এইভাবেই হেলান দিয়ে খাটের সাথে মাথাটা এলিয়ে দিল জিমিন। সুগা তার ফোনে গেমস খেলতে খেলতেই ঘুমিয়ে গেছিল। যখন তার মাথার শিরাগুলো জানালো তার মীরাকে সে কষ্ট দিয়েছে, তখনই সে এক লাফে উঠে বসলো বিছানার উপরে। সে ঘেমে নিয়ে একাকার বিড়বিড় করতে শুরু করলো। তারপর সুগা জিমিনের দিকে তাকালো, দেখলো ওইভাবে বাঁধা অবস্থাতে জিমিন মেঝেতে পড়ে আছে। সুগা ধীর পায়ে এগিয়ে গেল তার দিকে। তার মীরাকে তার সামনে দেখতে পেয়ে মনে হচ্ছে তার অস্থিরতাটা কিছুটা কমে গেল। আস্তে আস্তে বসে তারপর জিমিনের হাতের বাঁধন খুলে দিল। ঘুমন্ত জিমিন একটু নড়ে চড়ে উঠল ঘুমের মাঝে, কিন্তু সে জেগে উঠল না। তার ঘুমটা ছিল খুবই গভীর। তার ঘুমন্ত মীরাকে এত বেশি নিঃস্বার্থ লাগছিল তখন সুগার কাছে, যে সুগা বলে বোঝাতে পারবে না। যে সুগার তখন মনে হচ্ছিল যেন পারলে এক্ষুনি তাকে উঠিয়ে নিয়ে চলে যায়, কিন্তু সে তার মীরাকে সময় দিতে চায়। সেই সময়ের মধ্যেই মীরা তার না হলে সুগা তার স্টাইলে তাকে নিজের করবে। সুগা জিমিনকে সোজা করে শুয়ে দিয়ে তার কানে শিশিয়ে বলল। জিমিন ঘুমের মাঝেও কেঁপে উঠল। বাধার কারণে জিমিনের ফর্সা হাতে পায়ে কেমন কালচে দাগ পড়ে গেছে। সুগা সেখানে ছোট ছোট চুমুটে ভরিয়ে দিতে থাকে। তারপর জিমিনের পাশে বসে সেও ঘুমিয়ে পড়ল। সামনে বেহুশ হয়ে পড়ে আছে জিহব, চেয়ারে বাঁধা অবস্থাতে। জিমিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে সুগার দিকে। সুগার এলোমেলো চুল, চোখ রক্তিম বর্ণ ধারণ করে আছে। জিমিন এই মুহূর্তে সব থেকে বেশি ভয় পাচ্ছে সুগাকে। জিমিন ঘুম থেকে উঠে নিজেকে খোলা অবস্থায় পেয়ে খুব অবাক হয়েছে। পাশে তাকিয়ে দেখে সুগা তার হাত ধরে মেঝেতে শুয়ে আছে। জিমিন আস্তে করে তার হাত সরিয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। জিমিনকে ঘর থেকে বের হতে দেখে জিহব তার কাছে দৌড়ে আসলো। তুই ঠিক আছিস মা? ওই পাগল তোকে কিছু করেনি তো? জিহব একসাথে নানান প্রশ্ন জিজ্ঞেস করে। বাবা আমি ঠিক আছি, কিছু হয়নি আমার, জিমিন বলল। তুই পালিয়ে যা, জিহব শক্তভাবে জবাব দিল। মানে কি বলছো তুমি? জিমিন অবাক হয়ে বলল। হ্যাঁ তুই পালিয়ে যা, আমি কোনোভাবে তোকে ওই পাগলের সাথে বিয়ে দেব না। আমি
তোকে তোর পাশে কিছুতেই সহ্য করতে পারছি না, জিহুক বলল। কিন্তু কি করে বাবা? জিমিন বলল। তোকে আমার দিব্যি, তুই এখান থেকে চলে যা। এই বলে জিহুক জিমিনের হাতে টাকা গুঁজে দিল। ব্যাগে কিছু জামা কাপড় ঢুকিয়ে দিয়ে জিমিনকে পাঠানোর ব্যবস্থা করে। জিমিনকে ট্রেনে তুলে দিয়ে জিহুক বাইরের দিকে ফিরে যায়। বাড়ি ফিরে দেখে দরজা খোলা, কিন্তু কোথাও সুগা নেই। তাই তিনি হন্তদন্ত হয়ে খুঁজছেন, কিন্তু পাচ্ছেন না। হঠাৎ করে কেউ যেন জেহুকের মুখে ক্লোরোফর্ম মেরে দেয়। জেহুক ঝাপসা চোখে শুধু দেখলো সামনে থাকা ব্যক্তিটি রক্তিম চোখ নিয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, লোকটা আর কেউ না, সুগা। সুগা জেহুককে কাঁধে নিয়ে গাড়িতে তুলে বসিয়ে দেয়। তার লোককে একটা লোকেশনে রেখে আসতে বলে। ট্রেন চলছে আপন গতিতে। সবে মাত্র 5 মিনিট হয়েছে গাড়ি ছেড়েছে। হঠাৎ করে ট্রেন থেমে গেল। জিমিন নিজেও অবাক হয়ে গেল যে চলন্ত ট্রেনটা শুরু হয়ে কিভাবে বন্ধ হয়ে যায়। তখন জিমিনের মুখ ঢেকে, মাথা ঢেকে চারিদিকে চোখ বোলাতে লাগলো। কে যেন তাকে হ্যাচকা টান দিয়ে কাঁধে তুলে নিল। জিমিন চেঁচামেচি করছে। যখন তার নাকে আতরের স্মেল আসলো, তখন জিমিন বুঝে গেল এটা কে হতে পারে। সুগার আশেপাশে অনেক গার্ড আর তাদের হাতে বন্দুক। কেউ সাহস করে কিছু বলছে না। কি করছেন কি সুগা? নামান আমাকে, জিমিন চিৎকার করে বলল। সুগার কোনো কথাই কানে ঢুকছে না। জিমিনকে কাঁধে করে নিয়ে গাড়িতে ফেলে দিয়ে দরজা লক করে দিল। জিমিনের এখন ভয়ে কথা বলতে পারছে না, কারণ সুগাকে স্বাভাবিক লাগছে না। মুখে বারবার বিড়বিড় করে কি যেন বলছে। গাড়িটা সা করে এসে থামলো একটা বড় দোতলা বাড়ির সামনে। জিমিন তো ভয়ে একেবারে গুটিয়ে গেছে। সুগা জিমিনকে সঙ্গে করে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। তারপর একটা রুমে নিয়ে গেল জিমিনকে। রুমে ঢুকে জিমিন দেখলো তার বাবা জিহুককে। তাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে জিমিনের হাত পা তো পুরোই ঠান্ডা হয়ে গেছে। তার বুকের ভেতরে হার্টবিট এত পরিমাণে বেড়ে গেছে, বাবা বলে সে চিৎকার দিয়ে এগিয়ে গেল। সুগা তাকে টান মেরে চেয়ারে বসিয়ে তার হাত পা বেঁধে দেয়। আমার বাবার কি হয়েছে? প্লিজ ছেড়ে দেন। আপনি যা বলবেন তাই করব, আর অমান্য করব না। পায়ে বলছি, প্লিজ। জিমিন নানান আকুতি মিনতি করছে, কিন্তু সুগা তখন তাকে চেয়ারে টাইট করে দড়ি দিয়ে বাঁধতে ব্যস্ত। I told you to not to expect from me, but you did. Now bear it. সুগা শক্তভাবে জবাব দিল। জিমিন চেয়ারে বাঁধা অবস্থায় আছে। তার বাবা অচেতন হয়ে সোফার উপর আছে, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কিছু করার নেই তার। সুগা কিছুক্ষণ হলো বাইরে গেছে, এখনো ফিরে আসেনি। জিমিন যে চেয়ার নিয়ে তার বাবার কাছে যাবে সে উপায়ও নেই। হাতের রক্ত চলাচল মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, এত শক্ত করে বেঁধেছে। দরজা হুট করে খোলার শব্দ শুনে জিমিন ভেজা চোখ তুলে সামনের দিকে তাকালো। দেখলো সুগা এসেছে। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট আর নীল রঙের শার্ট। এর ফলে তার গায়ের রং আর রূপ মনে হচ্ছে উপচে পড়ছে। প্লিজ বাবাকে ছাড়ুন। কি করেছেন আমার বাবার সাথে? আই প্রমিস আমি আর কিছু করব না উল্টো পাল্টা। জিমিন চোখে জল নিয়ে কথাগুলো বলল। ডু নট ক্রাই মীরা, ইট ডু নট প্রমিস মি। I promise that next time you will not able to do such a shit thing. তুমি এরকম কিছু করার আর কোনো উপায়ই পাবে না ভবিষ্যতে। সেই ব্যবস্থা আমি করেছি, সুগা বলল। প্লিজ কিছু করবেন না বাবাকে, জিমিন আরেকটু হিচকে তুলে বলল। ডু নট ক্রাই। তুমি কাঁদলে আমার বুকে ব্যথা হয়। আমি তোমার বাবাকে কিছু করব না, কিন্তু আমার দেওয়া শর্তগুলো এক্ষুনি মানতে হবে তোমাকে। না হলে আমি 1 সেকেন্ডও সময় নেব না তোমার বাবাকে শেষ করতে। জিমিনের চোখের জল মুছিয়ে দিয়ে কথাগুলো বলল। যা বলবেন আমি তাই করব, জিমিন বলল। আমি যা বলবো এক্ষুনি তোমাকে পালন করতে হবে, আর না মানলে এর পরের স্টেপ কি হতে পারে তা তুমি ভালো করেই জানো। অবশ্য না মানলে তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি কি করতে পারি সেটাও না হয় দেখে নেবে। সো লেটস স্টার্ট দ্য গেম, সুগা উত্তর দিল।
তারপর জিমিনের গালে একটা চুমু দিয়ে আবার বলল, ইউ আর অনলি মাই অ্যান্ড ফর এভার মাই। ইট, সুগা কড়া আওয়াজে বলল। জিমিন একবার সুগার দিকে তাকাচ্ছে, তো একবার কাগজটার দিকে তাকাচ্ছে, কারণ কাগজটা ছিল তাদের রেজিস্ট্রি পেপার। জিমিন বুঝে উঠতে পারছে না যে সে কি করবে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর একবার তার বাবার দিকে তাকাচ্ছে। তার কোনো উপায় নেই এখন। ডু নট ক্রাই মীরা, আই প্রমিস। আজকের পর থেকে কোনো কষ্ট দেব না তোমাকে। তোমাকে নিয়ে চলে যাব আমার দুনিয়ায়, সুগা বলল জিমিনের দিকে এগিয়ে এসে। সুগা জিমিনকে কথাগুলো বলার পর বের হয়ে যায়। জিমিন ওখানে চেয়ারে বসে থাকে। আধ ঘন্টা পর সুগা আসলো, সঙ্গে হাতে কিছু পেপার ছিল। রুমে এসে জিমিনের সামনে একটা চেয়ার নিয়ে বসলো। So Mira, now I want to tell you my condition. সুগা ঠান্ডা গলায় বলল। তারপর সুগা তার শর্তগুলো বলতে শুরু করলো। প্রথম, তোমাকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে। দ্বিতীয়, বিয়ের পর তোমাকে আমার সাথে লন্ডন যেতে হবে। তৃতীয়, আমি যা বলবো তোমাকে তাই মানতে হবে। চতুর্থ, তোমার বাবা বেহুশ অবস্থায় থাকাকালীন তোমাকে সবকিছু করতে হবে। আর পঞ্চম, তোমার বাবার সাথে তুমি দেখা করতে পারবে না। ষষ্ঠ, আর শর্তগুলো যদি তুমি না মানো তাহলে তোমার বাবাকে হুঁশে ফিরতে দেব না, আর তোমাকে বিয়ে না করে লন্ডনে নিয়ে যাব। সুগা জিমিনকে তার শর্তগুলো শোনালো। শর্তগুলো শোনানোর পর জিমিন অবাক হয়ে গেছে। তার মাথা উপর দিয়ে সবকিছু যাচ্ছে, মাথা কিছুতেই কাজ করছে না, কাজ করা বন্ধ হয়ে গেছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। কি হলো, সাইন করো, সুগা বলল। কিন্তু জিমিন কিছু বলছে না, মাথা নিচু করে শুধু কেঁদেই যাচ্ছে। ওকে ফাইন, ইট ইউর উইস মীরা, চলো এইভাবেই এই মুহূর্তে আমার সাথে। এই বলে সুগা জিমিনের হাতের বাঁধন খুলে দিল। আমি রাজি, জিমিন জবাব দিল। সুগার মুখে এক চিলটে হাসি ফুটে উঠল। সে পেপারগুলো জিমিনের দিকে এগিয়ে দিল। জিমিন কাঁপা কাঁপা হাতে সেখানে সাইন করলো। সাইন করার সময় তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তাও বুকের ভিতরে পাথর চাপিয়ে জিমিন তার বাবার মুখের দিকে চেয়ে সাইনটা করলো। জিমিনের সাইন করার শেষে সুগাও সাইন করলো এবং তাদের বিয়েটা সম্পূর্ণ হলো। আজ থেকে জিমিনের জীবন সুগার জীবনের সঙ্গে মিশে গেল। বিয়ে শেষ হলে সুগা জিমিনকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। প্লিজ, আমি চলে যাওয়ার আগে বাবাকে কিছু বলে যেতে চাই, আর কখনো আপনার কাছে কিছু চাইবো না, জিমিন বলল। ডু ইট ফার্স্ট, সুগা শক্তভাবে জবাব দিল। সুগার এমন কথা শুনে জিমিন তাড়াতাড়ি করে একটা পেপার আর পেন নিয়ে বাবার উদ্দেশ্যে লিখতে বসলো। প্রিয় বাবা, তুমি যখন সজাগ হয়ে দেখবে তোমার পুতুল মেয়েকে তুমি আর দেখতে পাবে না, তুমি একদম চিন্তা করো না। কিন্তু আমাকে দেখতে না পেয়ে তোমার পুতুল মেয়ে, পুতুল কন্যাকে অন্য একজন তার অধীনে নিয়ে নিয়েছে। হ্যাঁ বাবা, সে আমাকে বিয়ে করে নিয়েছে। কিন্তু দেখো বাবা, আমি চলে যাওয়ার আগে তোমার চেহারা দেখে যেতে পারবো না। তুমি একদম চিন্তা করো না, আমি যেখানেই থাকি না কেন আমার নিঃশ্বাসটুকু চলাচল করলে আমি অবশ্যই আমার রাজা বাবার সাথে যোগাযোগ করব। বাবা, তোমার মনে আছে একবার আমি ছোটবেলায় দাদুর বাসাতে মজা করতে গিয়ে কুয়াতে পানি তুলতে গিয়ে পড়ে গেছিলাম? তখন তুমি পাগল হয়ে গিয়েছিলে। কত কষ্ট করে তুমি আমাকে সেখান থেকে বের করে এনেছিলে। তারপর ডাক্তারের কাছে গিয়ে তাকে থ্রেড দিয়েছিলে যাতে আমি বেঁচে যাই। তারপর আরেকবার ছোটবেলায় একটা টিচার আমাকে মেরেছিল বলে তুমি তাকে থাপ্পড় মেরে আমার স্কুল চেঞ্জ করে দিয়েছিলে। সেই দিন পর থেকে আমি আমার মনের সব কথা লুকিয়ে রাখতাম, কারণ তুমি জানলে তাদেরকে মারবে, কারণ তুমি আমাকে কষ্ট দিয়ে দেখতে চাও না। দেখো এখন আমি কত বড় হয়ে গেছি, বিয়েও হয়ে গেছে আমার। আর ভাগ্যের কি খেলা দেখো, বাবা যার সাথে আমার বিয়ে হয়েছে সেও তোমার মতো।
আমাকে পাগলের মতো ভালোবাসে। তাকে আমি ভালোবাসতে পারবো কিনা জানি না। যাই হোক, তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তোমার পুতুল কন্যা বড় হয়ে গেছে, অনেক বড়। ইতি, তোমার পুতুল মেয়ে। জিমিন চিঠিটা লিখতে লিখতে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। চিঠিটা লেখা শেষ হয়ে গেলে সেটা একবার বুকে জড়িয়ে নেয় জিমিন। চিঠিটা বাবার পকেটে দিয়ে দিল। এটাই হয়তো শেষ লেখা তার বাবার সাথে। সে থাকতে পারবে না তো আর কোনোদিনও। বাবাকে ছেড়ে বাবার দিকে শেষবার অশ্রু জলে তাকিয়ে ত্যাগ করল রুম। লিসেন, ওনাকে নিয়ে সোজা ওনার বাড়িতে রেখে আসবে। ওনার যেন কোনো ক্ষতি না হয়, নয়তো তোমাদের শরীরের একটাও হাড় আস্ত থাকবে না। ডাক্তার ডেকে ট্রিটমেন্ট করবে তাৎক্ষণিকভাবে, সুগা তার লোককে বলল। জিমিন যখন নিচে নামলো চোখ মুছতে মুছতে, তখন সুগার সব কথাগুলো সে শুনতে পেল। সুগার রূপ দেখে সেও দ্বিধায় পড়ে যায় যে এই এক সময় একরকম আর তার ক্যারেক্টার অন্য সময় আরেক রকম। কিভাবে থাকবে এই পাগল রূপী মানুষটার সাথে? তাকে যেমন পাগলের মতো ভালোবাসে, তার ধারে কাছে ঘেঁষতে দেয় না কাউকে। কি করবে সে? জিমিনকে নামতে দেখে তার লোকগুলোকে তাড়াতাড়ি করে বিদায় দিল সুগা। জিমিনের কাছে এগিয়ে এসে জিমিনের চোখে যে পানিগুলো জমেছে সেইগুলো মুছে ফেললো। তারপর জিমিনের হাত ধরে বেরিয়ে গেল সেই বাড়ি থেকে। গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে থাকা অবস্থায় জিমিন মাথা নিচু করে বসেছিল, কিছু বলেনি। সুগা আপন মনে ড্রাইভ করছিল। এয়ারপোর্টে পৌঁছানোর পর জিমিনকে নামানোর সময় সুগা জিমিনকে ভালোভাবে ঢেকে দিল। জিমিন গাড়ি থেকে নামার পর দেখলো অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে, হাতে বন্দুক নিয়ে। দুই পাশে সারিতে আর মাঝখানে সুগা আর জিমিনের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। গার্ডগুলো মাথা নিচু করে আছে। জিমিন দীর্ঘশ্বাস ফেলে হাঁটছে। অবশেষে তারা প্লেনে উঠল। প্লেন উড়াল দিল অজানা ভিন্ন দেশের শহরে। জিমিন শেষবারের মতো জানলার গ্লাস দিয়ে তার মাতৃভূমিটাকে দেখে ফেলল। সবাইকে ফেলে রেখে সে চলে যাচ্ছে অজানা মানুষের সাথে অজানা দেশে। জিমিন যখন এইসব ভাবছিল তখন সুগা তাকে এক টান মেরে তার বুকের মাঝে নিয়ে আসলো, তার মাথাটা চেপে ধরলো। জিমিন নড়াচড়া করলে সুগা আরো চেপে ধরলো। যখন সে পারলো না তখন বাধ্য হয়ে সুগার বুকে মাথা দিয়ে থাকতে হলো। আশেপাশে মানুষ কি ভাবছে কে জানে। অন্যের কথা নিয়ে যেন ভাবতে না দেখি, আর সব সময় আমার কথা ভেবো শুধু। ঘুমাও মীরা। সুগা জিমিনের মাথায় চুমু দিয়ে তাকে বুকের সাথে চাপটে চেপে ধরে কথাগুলো বলল। জিমিন শুধু চুপচাপ শুনল। সময় চলছে আপন গতিতে, কেউ কারোর জন্য থেমে নেই। সময় মানুষকে পরিবর্তন করে দেয়। পরিবর্তন সময় সুখের হয় না।